আজিম এক্সপ্রেসের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজিম, আশা করি আপনি ভালো আছেন। পর্তুগালের বাংলাদেশিদের আয় ও বাস্তব চিত্র এবং জীবনযাত্রা সম্পর্কিত বিষয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে স্বপ্ন দেখছেন পর্তুগালে আসবেন, ওয়েদার ভালো, সব কিছু, জীবনযাত্রা কেমন, এই বিষয় নিয়ে অনেকে স্বপ্ন দেখেন দূর থেকে। আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত কার্যকরী একটা ভিডিও। যদি আপনি পর্তুগাল নিয়ে স্বপ্ন দেখেন তাহলে ভিডিওটি দেখে আসবেন, আপনার জন্য ধারণা পেতে সুবিধা হবে, সিদ্ধান্ত নিতে অনেকটা কাজে দিতে পারে। ওকে, ইউরোপের দেশ পর্তুগাল গত কয়েক বছরে বাংলাদেশিদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনেক মানুষ নতুন স্বপ্ন নিয়ে পর্তুগাল আসছেন। কেউ কেউ ভালো আয়ের আশায়, কেউ পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য, আবার কেউ ইউরোপে স্থায়ী হওয়ার লক্ষ্যেই পর্তুগালে আসছেন। 2026 সালে এসে পর্তুগালের বাস্তব চিত্রটা একটু ভিন্ন। এখানে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে বাস্তবতা বুঝে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসি আয়ের কথায়। 2026 সালে পর্তুগালের বেসিক বা ন্যূনতম বেতন গড়ে প্রায় 920 ইউরো থেকে 980 ইউরোর মধ্যে। হাতে পাওয়া বেতন সাধারণত 750 থেকে 800 ইউরোর মতো হয়, ট্যাক্স ও অন্যান্য খরচ কাটার পরে। এখন নতুন যারা আসেন তাদের বেশিরভাগই শুরুতে রেস্টুরেন্টে, ডেলিভারি, ক্লিনিং, কনস্ট্রাকশন, ফ্যাক্টরি কাজে যুক্ত হন। ফ্যাক্টরি কাজটা খুবই কম, তারপরেও আছে যেগুলোতে অনেকে কাজ করছেন। তবে সমস্যা হলো আয় যতটা বাড়ছে খরচ তার থেকেও অনেক বেশি পর্তুগালে। এখন আসি খরচের বিষয়ে। পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাকোমোডেশন বা থাকার জায়গা। একটি রুম ভাড়া বর্তমানে 350 থেকে 550 ইউরো পর্যন্ত, যা শহর ভেদে আরও বেশি কম বেশি হইতে পারে। অনেক ক্ষেত্রে 2-3 জন রুমে একসাথে যদি থাকা হয় সেক্ষেত্রে 200 ইউরো ভাড়া দিয়ে থাকা লাগে, যা নতুন বাংলাদেশের জন্য মানসিক দুশ্চিন্তা বা শারীরিকভাবে অনেক কষ্ট হয়ে দাঁড়ায় একজন নতুন মানুষের জন্য। খাবার, ট্রান্সপোর্ট, মোবাইল, ইন্টারনেট বিল, দৈনন্দিন খরচ মিলিয়ে মাসে প্রায় কমপক্ষে 350 থেকে 450 ইউরো চলে যায় এই সমস্ত ব্যয়ের কারণে। অর্থাৎ একজন সাধারণ কর্মীর মাস শেষে সেভিংস খুব সীমিত থাকে, অনেক সময় 100 থেকে 200 ইউরোর বেশি হয়ে থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষতার অভাব রয়েছে আমাদের। পর্তুগালে বর্তমানে স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী খুঁজছে, কিন্তু আমাদের বাংলাদেশি বা এশিয়ানরা সবচেয়ে নিম্নমানের কার্যক্রমের সাথে জড়িত বা নিম্নমানের কাজগুলো বেশিরভাগ করে থাকে। এখন যে ধরনের চাহিদাগুলো রয়েছে পর্তুগালে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, আইটি টেকনিশিয়ান, টেকনিক্যাল সম্পর্কিত বিষয়ে কেয়ার গিভার বা হোটেল ম্যানেজমেন্ট বা টেকনিক্যাল কাজের দক্ষ লোক তারা কিন্তু খুঁজছে। এই বিষয়ে দক্ষতার প্রচণ্ড অভাব রয়েছে। বাস্তবতা হলো বাংলাদেশ থেকে আসা অনেকেই ভাষা ও অদক্ষতার কারণে পিছিয়ে থাকায় অনেক ক্ষেত্রেই তাদের দক্ষতা প্রমাণ করতে পারে না, যদি দক্ষতা থাকে। আমি এমনও দেখেছি অনেকের দক্ষতা আছে কিন্তু ভাষার জটিলতার কারণে দক্ষতা আবার প্রমাণ করতে পারছে না। এই সমস্যাগুলো প্রথম থেকেই আপনি সমাধান করতে পারেন যদি আসার পর থেকেই ভাষাগতভাবে আপনি জোর দেন। কিন্তু বাস্তবতা হলো, যেটা আমি একটু আগে বললাম, ফলে একই পরিশ্রম করেও ইউরোপের অন্যান্য দেশের কর্মীদের তুলনায় বাংলাদেশিরা কম টাকায় আটকে যায়, অর্থাৎ কম বেতন আটকে যায়। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইউরোপ জুড়ে ডানপন্থী রাজনীতির উত্থানের কারণে অভিবাসন নীতিতে কিছুটা কঠোরতা এসেছে। এটা সবাই আপনারা জানেন। কাগজপত্র, লিগ্যাল প্রসেস এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় বেশ কিছু শর্ত সাপেক্ষ বা কঠিন হয়ে পড়েছে। এটা আপনারা লক্ষ্য করেছেন। কল্পনাতে আসে না যে পর্তুগালের মতো দেশেও কিন্তু এখন এত সমস্যা করছে ইমিগ্রেন্টদের নিয়ে। তাই পরিকল্পনা ছাড়া আসলে অনেকেই হতাশ হয়ে পড়বেন। কিন্তু হতাশ হওয়ার আগে কিছু আরও কথা বলতে চাই, আশা করি আপনি নিরাশ হবেন না। তবে সব কিছুর পরে পর্তুগাল একটি শান্তিপূর্ণ দেশ ও নিরাপদ দেশ। কিছুটা এখন অনিরাপদের মধ্যেই রয়েছে, কিন্তু অনেক তুলনায় নিরাপদ। ধৈর্য, দক্ষতা, উন্নয়ন, ভাষাগতভাবে যদি আপনি এগিয়ে থাকেন অনেক কিছু ভালো করা সম্ভব, অনেক ভালো কিছু তৈরি করা সম্ভব ভবিষ্যতে। সর্বশেষ একটা কথা বলি, পর্তুগাল স্বপ্নের দেশ হতে পারে, কিন্তু শুধুমাত্র স্বপ্ন নিয়ে নয়, প্রস্তুতি নিয়ে আসলেই পর্তুগালে ভালো কিছু করতে পারবেন। এতটুকুটা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি। পর্তুগাল আসার আগে নিজেকে গড়ে তুলুন। আপনি নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে পর্তুগালে নিয়ে আসুন, তাহলে অনেক কিছু করতে পারবেন। আমি আশাবাদী
এখন বিনিয়োগ বা ইনভেস্টের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আজিম ভাই, আমি পর্তুগালে যদি যাই 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা আমি যদি ইনভেস্ট করি, সেক্ষেত্রে মাসিক আয় কত হতে পারে, কেমন আয় হবে? এখন দেখেন, এই যে অনেকের টাকা আছে, সেটা হইতে পারে যে কোনো টাকা থাকতেই পারে, কিন্তু আপনার টাকাটা যে ব্যয় করবেন আয়ের জন্য, আপনি ম্যানেজমেন্ট কতটুকু পারেন সেটার উপর নির্ভর করছে। তো ম্যানেজমেন্ট কীভাবে করবেন? একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে তো সব কিছু ম্যানেজমেন্ট করা যায় না, নিজের দক্ষতা লাগবে। তো ম্যানেজমেন্ট দক্ষতাটা গড়ে তুলতে হলে আপনাকে কমপক্ষে পর্তুগালে 3 থেকে 4 মাস, 6 মাস একটা বেকার সময় দিতে হবে। এই বেকার সময় দিলেই আপনি হয়তোবা ওই ম্যানেজমেন্ট সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। যাক, ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে। আপনার যতগুলো প্রশ্ন আছে পর্তুগাল সংক্রান্ত বিষয়ে আপনি অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার যদি এখানে কথায় কোনো ভুল ত্রুটি মনে হয়, সেক্ষেত্রে আপনি গঠনমূলক কমেন্ট করে যাবেন, আমি আপনাকে উত্তর দেব। আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে, কাজে দিবে। আচ্ছা, এই যে নাইট স্ট্রিটটা দেখতেছেন, এটা রশিও একটা নাইট স্ট্রিট। রাস্তায় হাঁটতে 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 ভিডিও করছে আপনাদের জন্য। ভিডিওটা মেবি 2021 সালে 22 সালে করেছিলাম, যতটুকু মনে পড়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।